নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতবর্ষের উপরাষ্ট্রপতির পদটা কিন্তু ফাঁকা, এবং সেই ফাঁকা পদে কে বসবেন সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বিস্তর জল্পনা চলছিল। আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছিলাম যে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে নীতিশ কুমারের সাপোর্টটা পাওয়ার জন্য নীতিশ কুমারকে একদম বিহার থেকে তুলে এনে তিনি কিন্তু উপরাষ্ট্রপতি পদে বসতে পারেন, এবং সেইটাই কিন্তু প্ল্যান করছে ভারতীয় জনতা পার্টির শীর্ষস্থানীয় বেশ কিছু নেতা মন্ত্রীরা। কিন্তু বিষয়টা যে অতটা সহজ হবে না, তার কারণ তাদের পেছনে রয়েছে আরএসএস, এবং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম সরাসরি বেশ কিছু নাম ঘোরাফেরা করছে উপরাষ্ট্রপতি পদে, তারা হকদার সেই হিসাবে। অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত এলিজিবল ব্যক্তিত্বরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কীর্তি বিভিন্ন রাজ্যে ফেলেছেন কিংবা রাজ্যসভায় বা লোকসভায় ফেলেছেন, তাদের নামটা কিন্তু উঠে আসছে এই মুহূর্তে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নাম এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এবং যারা কিন্তু একদম আরএসএস এর কট্টরবাদী লোক, অর্থাৎ আরএসএস এবং বিজেপির মধ্যে যে সম্পর্ক, সেইটার যে একটা দূরত্ব, সেইটার যে একটা অন্তর্দ্বন্দ্ব, এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে কোনো সময় আমরা দেখতে পেয়েছি যে আরএসএস এর ডিসিশন কিন্তু বিজেপিকে মেনে নিতে হয়, এবং বিজেপিকে মূলত পরিচালনা করার দায়িত্বে কিন্তু আরএসএস এর বিভিন্ন প্রভাব বিভিন্ন সময় থাকে। ঠিক যেমন ভাবে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সর্বভারতীয় সভাপতি পদে কিন্তু কাউকে বসানো যাচ্ছে না ভারতীয় জনতা পার্টিতে। তার কারণ আরএসএস বিভিন্ন নাম সাজেস্ট করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির যে মূলত গুজরাট লবি, তারা কোনো মতেই সায় দিচ্ছে না সেই সমস্ত নামের ক্ষেত্রে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে উপরাষ্ট্রপতির পদে কে বসবেন, কাদেরকে বসানো হবে, কাদের মধ্যে নির্বাচন হবে, সমস্তটাই কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে। কিন্তু তবু কিছু নাম উঠে আসছে এই মুহূর্তে, সেই নামগুলো আপনাদের সামনে রাখবো, এবং অবশ্যই বলবো যে তারা বিভিন্ন রাজ্যে কোন কোন কীর্তি করে এসেছেন, এবং যার ফলে এই নামগুলো এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। অবশ্যই সেই নামগুলো বলবো এবং চর্চা করবো সেই বিষয়ে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন স্কিপ না করে। আসছি খবরে। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু একদম জগদীপ ধনখড় রিটায়ার করে যাওয়ার পর থেকেই যে জল্পনাটা শুরু হয়েছে যে নতুন উপরাষ্ট্রপতি কে হবেন, যার জন্য একদম টার্ম 2 বছর বাকি থাকতেই জগদীপ ধনখড়কে সরে যেতে হলো। কার এতটা গুরুত্ব ভারতীয় জনতা পার্টির কাছে হয়েছে এই মুহূর্তে, যাকে বসানোর জন্য, যাকে নতুন ভাবে আনার জন্য একদম জগদীপ ধনখড়কে সরে যেতে হলো। তার কারণ জগদীপ ধনখড় রীতিমতন কিন্তু একদম ভারতীয় জনতা পার্টির যে মোদী এবং অমিত শাহ সেই লবিটার জন্য কিন্তু বিভিন্ন সময় মুখ খুলেছেন, একদম রীতিমতন লয়াল থেকেছেন তিনি। তার পরবর্তীতেও তাকে হঠাৎ করে চলে যেতে হলো। সেই সম্বন্ধে বিস্তারিত বিভিন্ন ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কিভাবে সামগ্রিক ঘটনাটা ঘটেছিল, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, সবটাই আপনাদের জানিয়েছে। কিন্তু এই মুহূর্তে তার জায়গায় যাদের নামটা উঠে আসছে, কারা আসতে পারেন, সেটা কিন্তু প্রথমেই যে ব্যক্তির নাম উঠে আসছে সেটা কিন্তু রাজনাথ সিং। আপনারা জানেন যে রাজনাথ সিং বিজেপির অত্যন্ত পুরনো একজন ব্যক্তিত্ব, বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী, এবং রাজনাথ সিং এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছেন একদম 75-এর দোরগোড়ায়। বহুদিন ধরে একদম ভারতীয় জনতা পার্টির অত্যন্ত বিশ্বস্ত সৈনিক। যখনই যেখানে সমস্যা হয় রাজনাথ সিংকে কিন্তু বসিয়ে দেওয়া হয়। ঠিক যেমন 2005 সালে লালকৃষ্ণ আদবানির জায়গায় সর্বভারতীয় সভাপতি করা হয়েছিল তাকে, 2012 সালে নীতিন গডকরির জায়গায় তাকে সর্বভারতীয় সভাপতি করা হয়েছিল। এই মুহূর্তে তিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন, তাকে ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি যে বলা হয়েছিল সর্বভারতীয় সভাপতি হওয়ার জন্য বিজেপির, কিন্তু তিনি তাতে রাজি হননি, তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেই রয়েছেন। সেই রাজনাথ সিং এর নাম এবার কিন্তু উঠে আসছে একদম ভিপি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেই পদে তাকে নিযুক্ত করার জন্য। এবং রাজনাথ সিংকে যদি সেই পদে নিযুক্ত করতে হয়, তাহলে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা হচ্ছে যে রাজনাথ সিং এর বয়স এই মুহূর্তে 75-এর দোরগোড়ায় তিনি দাঁড়িয়ে আছেন, এবং সেই জায়গা থেকে 75 অর্থাৎ ভারতীয় জনতা পার্টি থেকে কিন্তু অ্যাক্টিভ পলিটিক্স থেকে রিটায়ার করে যেতে হবে। এবং নরেন্দ্র মোদী হয়তো সেই নিয়মের আওতায় নাও পড়তে পারেন, কিন্তু রাজনাথ সিংকে তো সেটা মানতেই হবে, এবং সেই জায়গা থেকে তাকে একটা সম্মানীয় পদ একদম অন্তিম লগ্নে দেওয়া, সেটা কিন্তু একটা প্ল্যান করছে ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস। এবং সেই জায়গা থেকে শুধুমাত্র এটাই যে একমাত্র লক্ষ্য রাজনাথ সিংকে সম্মানীয় পদ দেওয়া, সেটা নয়, তার সঙ্গে একদম তার যে পদটা খালি হবে, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কিংবা ক্যাবিনেটের যে গুরুত্বপূর্ণ পদগুলো খালি হবে, বেশ কিছু রিশাফেল করবে কেন্দ্রীয় ক্যাবিনেট, সেখানে কিন্তু একদম সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার উঠে আসার একটা প্ল্যানিং চলছে এই মুহূর্তে। এবং যে খবরটা আপনাদের ইতিমধ্যেই দিয়েছিলাম যে যোগী আদিত্যনাথ কয়েকদিন আগেই কিন্তু ডাক পেয়েছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছ থেকে, এবং এই মুহূর্তে যেটা একদম গুরুত্বপূর্ণভাবে বিরক্তি প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ, সেটা কিন্তু পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু উত্তরপ্রদেশের মূল যে ভোট, বিজেপির যে মূল ভোট, সেখান থেকে সরে যাচ্ছে অখিলেশ যাদব রাহুল গান্ধীর দিকে। এবং সেই জন্যই কিন্তু এই মুহূর্তে যোগী আদিত্যনাথকে একদম কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছে উত্তরপ্রদেশকে
এই মুহূর্তে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং তার সঙ্গে আরএসএস তাদের প্রচ্ছন্ন মদতেই কিন্তু এই কাজটা হতে পারে, এমনই কিন্তু একটা ধারণা এই মুহূর্তে। তার কারণ এই মুহূর্তে যার নামটা উঠে আসছে একদম যোগী আদিত্যনাথের জায়গায়, যিনি জনপ্রিয়তার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে উত্তরপ্রদেশ পলিটিক্সকে কেন্দ্র করে, তিনি কিন্তু কেশব প্রসাদ মৌর্য। এই কেশব প্রসাদ মৌর্য কিন্তু একজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের থেকে উঠে আসা মানুষ এবং ভারতীয় জনতা পার্টির নেতা, এবং তাকে যদি একদম সরাসরি মুখ্যমন্ত্রী পদে আনা যায় তাহলে কিন্তু অবশ্যই যে পিছিয়ে পড়া দলিত সম্প্রদায় এবং অল্প সংখ্যক মানুষ, লোধা জনগোষ্ঠী, কর্মী জনগোষ্ঠী, এই ভোটগুলো কিন্তু আবার রিগেইন করতে পারবে ভারতীয় জনতা পার্টি 2027 সালের ফেব্রুয়ারি মাসের যে বিধানসভা ভোট রয়েছে উত্তরপ্রদেশে সেইখানে। সুতরাং সামগ্রিকটা কিন্তু এই একটা ছক এই মুহূর্তে চলছে ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস এর মধ্যে, এটা আলোচনা উঠে আসছে আমরা যা জানতে পারছি সূত্রের মাধ্যমে। এই মুহূর্তে তার সঙ্গে যে নামটা উঠে আসছে VK সাক্সেনা। এই VK সাক্সেনা হচ্ছেন অ্যাক্টিভ পলিটিক্সে আপনারা বহুল জনপ্রিয় নামের মধ্যে হয়তো VK সাক্সেনাকে পাবেন না, কিন্তু রিসেন্টলি যে দিল্লিতে ভোটটা হয়ে গেল, একদম আম আদমি পার্টি হেরে রেখা গুপ্তর সরকার অর্থাৎ বিজেপি সরকার তৈরি হলো, তার পেছনে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে VK সাক্সেনার। এবং যে কোনো বিজেপির নেতা যারা দিল্লিতে কাজ করতেন তাদের থেকে VK সাক্সেনা কিন্তু কয়েক গুণ কাজ বেশি করেছেন গত কয়েক বছরের মধ্যে মাত্র, এবং যার ফলস্বরূপ কিন্তু একদম দিল্লিতে আপ সরকারটা পড়ে গিয়েছে, তেমনই কিন্তু এই মুহূর্তে মনে করছেন আরএসএস এবং তেমনই পর্যবেক্ষণ ভারতীয় জনতা পার্টির। সুতরাং সেই VK সাক্সেনাকে একদম উপরাষ্ট্রপতির পদে তুলে আনা যেতে পারে একদম নতুন মুখ, ফ্রেশ মুখ হিসেবে। এবং এই মুহূর্তে ঠিক যেমন ভাবে আমরা দেখতে পেয়েছিলাম জগদীপ ধনকরকে তুলে আনা হয়েছিল, পশ্চিমবঙ্গের রাজ্যপালের জায়গা থেকে তুলে আনা হয়েছিল, ঠিক তেমন ভাবে VK সাক্সেনাকে তুলে নিয়ে যাওয়া হতে পারে দিল্লির থেকে। ঠিক অন্যদিকে আরেকটা নাম ঘোরাফেরা করছে মনোজ সিনহা। মনোজ সিনহা এই মুহূর্তে আপনারা যদি আমাদের প্রতিবেদন রেগুলার বেসিস দেখেন তাহলে আপনারা জানেন ইতিমধ্যেই যে কাশ্মীরের ইতিমধ্যেই তিনি কিন্তু লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কাজ করছেন, এবং রিসেন্টলি যে ঘটনাটা তিনি ঘটিয়েছেন একদম সরকারকে লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য, স্বরাষ্ট্রমন্ত্রীকে লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য প্রায় 92 দিন বাদে, পেহেলগাম অ্যাটাকের 92 দিন বাদে সামগ্রিক ঘটনার দায়ভার কিন্তু তিনি নিয়েছেন, এবং তার ফলস্বরূপ এই মুহূর্তে একদম অগাস্ট মাসেই কিন্তু তার রীতিমতন তার পোস্ট থেকে সরে যাওয়ার ডেট, এবং সেই একদম সরাসরি সরে যাওয়ার পর তাকে কিন্তু VP অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেই পদে বসানো হতে পারে একদম ভারতীয় জনতা পার্টি, এবং আরএসএস এর কিন্তু প্রচ্ছন্ন মদত রয়েছে সেই নামটাতেও। এবং অবশ্যই যে চতুর্থ নামটা নিয়ে আলোচনা চলছে সেটা কিন্তু নীতিশ কুমার। আপনাদেরকে আগেও জানিয়েছি যে নীতিশ কুমারকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দরকার ভারতীয় জনতা পার্টির, কিন্তু বিহারের মানুষ আর চাইছেন না নীতিশ কুমারকে, সেই খবরটাও কিন্তু রয়েছে। এবং একদম প্রশান্ত কিশোর ভোট কৌশলী আগে ছিলেন, তিনি এখন নতুন জনস্বরাজ দল খুলেছেন, তিনি একই কথা বারংবার বলে যাচ্ছেন যে নীতিশ কুমার আর পরবর্তীতে বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন না, তিনি বাদ দিয়ে যে কেউ হবেন কিন্তু তিনি আর থাকবেন না। এই কথা বলাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ বিহারের মানুষ যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে এনডিএ সরকার কিংবা এনডিএ জোট, তাহলে তারা কিন্তু আর ভোট দেবেন না। এটা একদম রীতিমতন বাস্তবিক একটা চিত্র এই মুহূর্তে, এবং তেজস্বী যাদব হই হই করতে করতে জিতে যাবেন, সেটাই কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমারের পরবর্তী ভবিষ্যৎ, যদি নীতিশ কুমার বিহারের পলিটিক্সকে আঁকড়ে বেঁচে থাকেন। এবং সেই জায়গা থেকে নীতিশ কুমারকে একটা তুলে আনার প্ল্যান চলছে, কিন্তু আরএসএস এর যেটা মন্তব্য যে নীতিশ কুমার তিনি কিন্তু এই মুহূর্তে জেডিইউ দল থেকে উঠে আসেন, এবং নীতিশ কুমারের রীতিমতন যে ইতিহাস, যে কোনো সময় ফ্লিপ করার একটা ইতিহাস, নীতিশ কুমার কিন্তু যে কোনো সময় যে কোনো দিকে চলে যেতে পারেন, তিনি নিজে কিছুক্ষণ আগে গ্যারান্টি দিয়ে বলতে পারেন না যে তিনি কোন দলে কোন দিকে কখন থাকবেন, এবং সেই জায়গা থেকে নীতিশ কুমারকে কিন্তু বিশ্বাস করতে পারছে না এখনো পর্যন্ত আরএসএস। সুতরাং জেডিইউ দলের একজন হঠাৎ করে উঠে এসে ভারতবর্ষের উপরাষ্ট্রপতির পদে বসবে সেটা কিন্তু আরএসএস চাইছে না, তাই জন্য এই মুহূর্তে নীতিশ কুমারকে একদম সহজ সমীকরণে যে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে একদম ইস্তফা দিয়ে বিহার থেকে উঠিয়ে নিয়ে এসে তাকে বসিয়ে দেওয়া হবে সেটা কিন্তু নাও হতে পারে। সুতরাং সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে, আমরা অবশ্যই দেখবো যে কাকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে বসানো হচ্ছে। নাম অনেকগুলোই ঘুরে বেড়াচ্ছে, জেপি নাড্ডার নামও ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু জেপি নাড্ডার সঙ্গে যেহেতু মেন কনফ্লিক্টটা ছিল জগদীপ ধনকরের, সেহেতু জেপি নাড্ডাকে হয়তো ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে বসানো হবে না। এবং তার সঙ্গে আরেকটা নামও ঘুরে বেড়াচ্ছে হরবংশ, অর্থাৎ যিনি কিন্তু এই মুহূর্তে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে একদম যে রাজ্যসভার সভাপতি পদে বিভিন্ন সময় বসেন, স্পিকারের পদে বসেন এবং তিনি কাজ করেন, এবং সেই হরিবংশের নামটাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই উপরাষ্ট্রপতি চেয়ারের জন্য। সুতরাং এখন আমরা দেখার বিষয় যে শেষ পর্যন্ত কার নামটা ফাইনালাইজ হয়। ইতিমধ্যেই যে একদম ভারতের নির্বাচন
কমিশন তারা যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই হিসাবে কার নাম চুজ করে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস, সেটা এখন দেখার বিষয়। এবং অবশ্যই আরএসএস এর মদত ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না, সেটাই নিয়েই কিন্তু এই মুহূর্তে একটা দ্বন্দ্ব চলছে। এবং আরএসএস অতটা সহজ সমীকরণে কিন্তু নীতিশ কুমারকে বসাতে দিতে চাইছে না, কিন্তু দেখার বিষয় এখন শেষ পর্যন্ত কাদের কথা টেকে এবং কাদের কথায় একদম উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন নতুন ব্যক্তি। আপনাদেরকে সমস্তটাই জানাতে থাকবো, সমস্ত খবর নিয়ে আলোচনা করলাম ডিটেলস। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।